কখনো কি ভেবেছেন আকাশ আর সাগর যদি একসাথে মিশে যায় কেমন লাগবে? আজ আমি এসেছি ঠিক সেই জায়গায়, বাংলাদেশের দক্ষিণ প্রান্তে হৃদয়ে থাকা এক অপূর্ব স্বর্গ, যেখানে পাহাড় মিশেছে সাগরের সাথে। সেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সূর্যের আলোর ঝলমলে নীল সমুদ্র, বালুর কোমল স্পর্শ আর ঢেউয়ের গর্জন, সব মিলিয়ে এখানে যেন এক অনন্ত শান্তির ছোঁয়া। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র একদিনে কিভাবে কক্সবাজারে এসে সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা মেরিন ড্রাইভ হয়ে সবগুলো স্পট খুব কম খরচে ঘুরে দেখবেন, যা আপনাদের মন ছুঁয়ে যাবে। যেগুলো দেখলে আপনি সত্যি বলতে বাধ্য হবেন যে এই জায়গাগুলো একবার না দেখে গেলে জীবনটাই অসম্পূর্ণ। তো আর দেরি কেন, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার কক্সবাজার ভ্রমণ যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। আমি যাচ্ছি স্টারলাইন এই এসি বাসটাতে করে, যা আমাকে সরাসরি কক্সবাজার ডলফিন চত্বরে গিয়ে নামিয়ে দিবে। আমার ভাড়া পড়েছে 1300 টাকা। কক্সবাজারগামী বাস বেঁধে নন এসি বাসের ভাড়া হচ্ছে 900 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর যদি এসি বাস স্লিপারে করে যেতে চান তাহলে ভাড়া পড়বে জনপ্রতি 1400 টাকা থেকে 2000 টাকার মধ্যে। তবে আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন, সেক্ষেত্রে আগে থেকেই অনলাইনে টিকিট সংগ্রহ করে রাখতে হবে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজার উদ্দেশ্যে দুইটা ট্রেন ছেড়ে যায়। একটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এবং আরেকটা হচ্ছে পর্যটন এক্সপ্রেস, যার টিকিট মূল্য হচ্ছে 695 টাকা থেকে শুরু করে 380 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এর মধ্যে আমাদের বাস আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে আমাদের গন্তব্যের দিকে। বেশ কিছু সময় যাত্রা করার পর চট্টগ্রামের একটা রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিয়েছে আমাদের বাস। তো আপনারা চাইলে যাত্রাপথের এমন রেস্টুরেন্ট থেকে প্রাকৃতিক কাজ সেরে খাবার খেয়ে নিতে পারেন। সেক্ষেত্রে দাম কিছুটা বেশি হতে পারে, তো খাবার খাওয়ার আগে অবশ্যই দাম জিজ্ঞাসা করে খাবেন। দেখতে দেখতে আমাদের বাস সকাল ভোর 6:30 ডলফিন চত্বরে গিয়ে আমাদেরকে নামিয়ে দেয়। তারপর 20 টাকা অটোরিকশা ভাড়া দিয়ে চলে আসি আমি সুগন্ধা পয়েন্টের দিকে হোটেল দেখার জন্য। আমি যেহেতু আগে কোনো রুম বুকিং করে আসিনি, তার জন্য বেশ কিছুটা সময় আমাকে হেঁটে হেঁটে রুম দেখতে হয়েছিল। বেশ কয়েকটা হোটেল দেখার পর হোটেল সি আলিপের একটা রুম আমার খুব পছন্দ হয়েছিল। তারপর আমি সেই রুমটা 1500 টাকায় বুকিং করলাম, যা সুগন্ধা পয়েন্টের খুব কাছেই। রুমে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে তারপর বেরিয়ে এলাম সকালের নাস্তা করার জন্য। আমি চলে আসলাম সুগন্ধা পয়েন্টে থাকা মেরিন রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য। আমি মাত্র 70 টাকা দিয়ে সকালের নাস্তা শেষ করলাম। সকালের নাস্তা শেষ করে আমি একটা রিক্সা নিয়ে চলে গেলাম সুগন্ধা পয়েন্টে থাকা টুরিস্ট পুলিশ বক্সের ঠিক সামনে। দেন টুরিস্ট পুলিশ বক্সের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে। যাওয়ার পথে হাতের ডানেই চোখে পড়লো ভ্রমণ লকার, যার মধ্যে কিন্তু আপনারা যারা একদিনের ট্যুরে আসেন তারা চাইলে আপনাদের যে কোনো জিনিসপত্র এই লকারে রেখে দেন সমুদ্রে নেমে গোসল করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। দেন আমি চলে আসলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে আসলে কেমন একটা জানি প্রশান্তি কাজ করে, কারণ সাগরের উচ্ছে পড়া ঢেউ আর ঢেউয়ের গর্জন, এবং এখানে রয়েছে বসার জন্য সিট, যার জন্য পার ঘন্টা 160 টাকা করে গুনতে হবে। এই সিটে বসে আপনি কিন্তু সমুদ্রকে খুব ভালো মতো উপভোগ করতে পারবেন। আমি যেহেতু গিয়েছিলাম সকালে, সেহেতু সূর্যের প্রখরতা ছিল কম আর ঢেউয়ের প্রখরতা ছিল খুব বেশি, যা কিন্তু খুবই চমৎকার। এরপর আমি সমুদ্রের পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি এবং গোসল করে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করলাম। তো আমি যেহেতু গিয়েছিলাম সকালে, সেহেতু আমি কিছুক্ষণ সমুদ্রে এখানে থেকে দেন আবার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এরপর আমি আবারও আসি সমুদ্রের পাড়ে। এটা হচ্ছে ঝাউবন, এটা হচ্ছে কক্সবাজার সুগন্ধা পয়েন্টের ঠিক পাশে রয়েছে। তো আপনারা যারা কক্সবাজার আসবেন তারা সমুদ্র ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যান বা প্রচণ্ড রোদের কারণে যদি ক্লান্ত হয়ে যান, তাহলে অবশ্যই এই ঝাউবনের মধ্যে আইসা কিছুটা রেস্ট করতে পারেন। বিকজ এখানে কিন্তু একটা ছায়া আসার, এখানে কিন্তু ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসটা মিস করবেন না।
এই ঝাউবনটা কিন্তু খুবই চমৎকার, কারণ এই ঝাউবনটা কিন্তু সমুদ্রের একদম পাড়ে রয়েছে, আর এর ভিতরে রয়েছে সমুদ্রের প্রচন্ড বাতাস আর গাছের ছায়া, যা কিন্তু খুবই অসাধারণ। তো আপনারা যারা সমুদ্র সৈকতে আসবেন তারা অবশ্যই কিন্তু এখানে এসে কিছুটা সময় রেস্ট করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এখানে থাকা টক ঝাল মিষ্টি যে কোনো কিছু ট্রাই করতে পারেন, এবং স্পেশালি আপুদের জন্য রয়েছে ফুচকা। তো আপনারা চাইলে এখান থেকে ফুচকাও ট্রাই করতে পারেন। এরপর আমি এখান থেকে চলে গেলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। আমি যেহেতু যাবো টেকনাফ পর্যন্ত, সেহেতু আমি দুপুরে খাবার একটু আগে খেয়ে নিলাম, না হলে কিন্তু পুরোটা কভার করতে পারবো না। দুপুরে খাবার খাওয়ার জন্য আমি আবারও চলে আসলাম সুগন্ধা পয়েন্টে থাকা মেরিন রেস্তোরাঁয়। এখানে এসে আমি 190 টাকার একটা প্যাকেজ অর্ডার করি, যে প্যাকেজে রয়েছে 2 আইটেমের ভর্তা, একটা মুরগির রোস্ট, ভাত, ডাল, এবং এর পাশাপাশি আমি একটা লুইট্টা ফ্রাই আলাদা করে নিয়েছি। তো সব মিলিয়ে আমি দুপুরে খাবার 270 টাকার মধ্যেই শেষ করি। খাবার খাওয়ার পরে আমি 20 টাকা দিয়ে একটা অটো রিক্সা নিয়ে চলে গেলাম ডলফিন চত্বরে। ডলফিন চত্বরে এসেছি কারণ টেকনাফ পর্যন্ত যাওয়ার যেসব সিএনজি আছে সেগুলো কিন্তু এখানেই পাওয়া যায়। তো আপনারা যারা টেকনাফ পর্যন্ত যাবেন তারা আমার মতো ডলফিন চত্বরে চলে আসবেন, দেন এখানে এসে কিছুটা দামাদামি করে সিএনজি ঠিক করে নেবেন। তো আমি একটা সিএনজি ঠিক করে নিলাম, যা আমাকে চেয়েছিল 2500 টাকা। আমি অনেক দাম দর করে 2000 টাকার মধ্যে ঠিক করে নিলাম, যা আমাকে টেকনাফ পর্যন্ত যাওয়ার যেসব স্পট গুলো আছে সেগুলো ঘুরে দেখাবে, এবং ঘোরাফেরা শেষে টেকনাফ থেকে আমাকে আবার ডলফিন চত্বরে এসে নামিয়ে দিবে। আল্লাহর নাম নিয়ে টেকনাফ যাওয়ার জন্য ডলফিন চত্বর থেকে রওনা শুরু করি। আমি প্রথমেই ঠিক করি আমি যাওয়ার পথে কোনো স্পট দেখবো না, আসার পথে সবগুলো স্পট দেখবো। কারণ আমি যেহেতু বের হয়েছি দুপুরে, তখন কিন্তু প্রচন্ড রোদ ছিল, আর এই রোদ দিয়ে কিন্তু এই সবগুলো স্পট এভাবে ঘুরে দেখা সম্ভব না। তাই আমি চিন্তা ভাবনা করলাম একবার প্রথমে চলে যাবো টেকনাফ, দেন ওইখান থেকে আসার পথে সবগুলো স্পট ঘুরে দেখবো। মুহূর্তে আমি আছি কক্সবাজার মেরিন রোডে, যা কিন্তু আমি এখন টেকনাফের দিকে যাচ্ছি। আপনারা যদি টেকনাফের দিকে যেতে চান, মানে কক্সবাজার আসে টেকনাফ ঘুরতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে কক্সবাজার ডলফিন চত্বরে। দেন এখানে এসে অসংখ্য অটো কিংবা সিএনজি পাবেন, এবং চাঁদের গাড়িও পাবেন। তা আপনারা লোক সংখ্যা অনুযায়ী আপনারা কিন্তু চাঁদের গাড়ি অথবা সিএনজি নিয়ে নিতে পারেন। তা আমি যদি একা এসেছি, সো আমার পড়েছে 2000 টাকা। আপনাদের কাছে আরো অনেক বেশি চাইতে পারে, আপনারা কিন্তু কথা বলে কমিয়ে নেবেন। আর আপনারা যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে একজনের জনপ্রতি 500 টাকার বেশি পড়বে না। আর 500 টাকা দিয়ে যদি আপনি আসেন, এটা বলবো কখনোই মিস হবে না, কারণ এত সুন্দর রাস্তা, যার এক পাশে রয়েছে সমুদ্রের নীল লোনা পানি, আর অপর প্রান্তে রয়েছে সুউচ্চ পাহাড়, যা কিন্তু খুবই চমৎকার। আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে কখনোই এই চান্সটা মিস করবেন না, অবশ্যই টেকনাফ পর্যন্ত ঘুরে যাবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যতগুলো স্পট আছে সবগুলা খুব ডিটেলসে। কক্সবাজার টেকনাফ রোডে যতগুলো স্পট আছে সবগুলো স্পট ইন ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টায় আমি ছুটে চলছি টেকনাফের দিকে। বেশ কিছু সময় সিএনজিতে চলার পর আমি চলে আসলাম সেই বিখ্যাত রেজুখাল সেতুর উপরে। এখানে কিন্তু যাওয়ার পথে এক সাইড ছাড়া এবং এক সাইড বন্ধ রাখে, কারণ এই ব্রিজটা কিন্তু খুবই রিস্কি যার জন্য। আর আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে কিন্তু এই রেজুখালে কিন্তু আপনারা চাইলে কায়াকিং করতে পারেন। আমাদের যেহেতু হাতে সময় কম, তাই আমরা এখানে দাঁড়াবো না, চলে যাবো। যাওয়ার পথে আমার চোখে ধরা পড়লো বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা মেরিন ড্রাইভের। এক পাশে নীল সমুদ্রের লোনা পানি, আর অপর পাশে রয়েছে সুউচ্চ পাহাড়, যা আমাকে মুগ্ধ করতে সত্যি বাধ্য করেছে। প্রকৃতির এমন নৈসর্গিক সৌন্দর্য আপনি শুধু কক্সবাজার টেকনাফ রোডে পাবেন, তা আর বাংলাদেশের অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না। চলতি পথে আমার চোখে ধরা পড়লো সাম্পান নৌকা, ঝাউবন, আরো বিভিন্ন রকমের স্পট, এবং সবচেয়ে বেশি আলোচনা এবং ট্রেন্ডিং যেটা সেটা হচ্ছে হলিউড পাহাড়, যেটা কিন্তু হাতের বামই রয়েছে। এই পাহাড়টাকে স্থানীয় হলিউড পাহাড় নামে চিনি। এই পাহাড়ের নাম হলিউড পাহাড় কেন, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম নৌকার বাজারে। আপনারা কিন্তু বিভিন্ন সময় টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে দেখতে পাবেন যে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে, এবং অনেকেই জানে না আসলে এটা কোন জায়গা। এটা হচ্ছে টেকনাফ 0 পয়েন্টের দিকে যাওয়ার পথে নৌকার বাজার নামে পরিচিত এই জায়গাটা। এটা কিন্তু খুবই সুন্দর। দেখতে দেখতে আমি চলে আসলাম সাবারং 0 পয়েন্ট। সাবারং সমুদ্র সৈকতের 0 পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর।
আসলে সমুদ্র নিয়ে যত বলবো ততই কম মনে হয় আমার জন্য, কারণ এখানে আসার পরও আমি দেখতে পেলাম সমুদ্রের উচ্ছে পড়া ঢেউ আর সমুদ্রের গর্জন, যা আমাকে সত্যি মুগ্ধ করে। আমি যখন গিয়েছি তখন কিন্তু এখানে তেমন একটা মানুষ ছিল না, কারণ তখন বাজে প্রায় 1:30 আর এত দুপুরে কিন্তু এখানে তেমন একটা মানুষ থাকে না। কম মানুষ থাকায় আমি এই জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবে উপভোগ করেছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবারের লোকাল হোটেল রয়েছে। এখানে যদি আপনারাও আসেন তাহলে কিন্তু চাইলে দুপুরে খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন। সাবারং 0 পয়েন্ট দেখার পর আমরা কিন্তু এখান থেকে আবার ব্যাক করি। এরপর আমি চলে আসি আমাদের সেকেন্ড স্পট, সাম্পান স্পট। এইখানে আসার পর চোখে পড়লো অসংখ্য জেলেদের সাম্পান নৌকা, যা কিন্তু খুবই চমৎকার। তো আপনারা আসলে কিন্তু এখানে এই সাম্পান নৌকাগুলোর সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আর এখানে কিন্তু রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের যে শামুকগুলো থাকে সেগুলা। এখানে কিন্তু অসংখ্য শামুক ছিল, যা কিন্তু অনেকেই দেখলাম কুড়িয়ে নিচ্ছে। এরপর আমি ওখান থেকে চলে আসলাম নাফ এবি সি বিচ। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, কারণ এখানে রয়েছে অসংখ্য দোলনা। তো আপনারা চাইলে কিন্তু এই দোলনাতে বসে কিছুক্ষণ রেস্ট করতে পারেন বা আরাম করতে পারেন, এবং এই দোলনাতে বসে সমুদ্রকে খুব ভালোভাবে উপভোগ করতে পারেন আমার মতো। তো আমিও এই দোলনাতে কিছুক্ষণ শুয়ে শুয়ে দোল খেলাম, আর তার জন্য আপনাদেরকে সামান্য কিছু টাকা পে করতে হবে। এখানে যে বাচ্চাগুলো থাকে তাদেরকে দিয়ে দিতে হবে আর কি। নাফ এবি সি বিচে আমরা কিছুক্ষণ থেকে দেন আমরা চলে গেলাম অন্য একটা স্পটে। যাওয়ার পথে আমাদের চোখে পড়লো সমুদ্রের কুল ঘেঁষে দাঁড়িয়ে আছে ঝাউবন। ঝাউবনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা টেকনাফের সীমান্ত পেরিয়ে ঢুকে গেলাম কক্সবাজারের ভিতরে। যাওয়ার পথে রাস্তার দুপাশে যেসব জমি দেখতে পাচ্ছেন এগুলাতে কিন্তু শীতকালে লবণ চাষ হয়। যেহেতু এখন বর্ষার সিজনের পানিগুলো এখনো রয়ে গেছে, তার জন্য তারা এখনো কিন্তু শুরু করেনি, হয়তো তারা কয়েকদিন পরে শুরু করবে। এরপরে আমরা চলে আসলাম লাল কাঁকড়া সি বিচ। এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার, কারণ এখানে কিন্তু সকালবেলা আসলে বা বিভিন্ন সময় আসলে কিন্তু দেখতে পাবেন যে লাল কাঁকড়া। আমরা যেহেতু গিয়েছিলাম দুপুরে একটু পরে, মানে প্রায় বিকেল বেলার দিকে, তো এখানে তেমন একটা লাল কাঁকড়া আমার পাইনি। দু একটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু তেমন একটা দেখা যায়নি। তো আপনারা এখানে আসলে অবশ্যই লাল কাঁকড়া সি বিচটা ঘুরে যাবেন। আমরা গিয়েছি কিন্তু আমরা তেমন একটা লাল কাঁকড়া দেখতে পারিনি, সেটা আমাদের ব্যাড লাক। আপনারা আসলে হয়তো আপনারা দেখতে পারবেন। এরপর আমি চলে আসলাম কক্সবাজারের খুবই পরিচিত একটা সি বিচ, সেটা হচ্ছে পাটুয়া টেক সি বিচ। এই জায়গাটা কক্সবাজারে আসা পর্যটকদের কাছে খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটা স্পট। তবে এই জায়গাটা আমাকে হতাশ করেছে বলা যায়, কারণ এখানে গাড়ি পার্কিং করতে হলে পার গাড়ি 30 টাকা করে পে করতে হয়। এটা কেন এবং এই টাকাটা কার কাছে এবং কোথায় যায় আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাটুয়া টেক সি বিচে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে আপনারা চাইলে কিন্তু এইসব গাড়ি দিয়ে ঘুরতে পারেন, এবং এখানে কিন্তু অনেক টকঝাল খাবারও পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন এবং পাটুয়া টেক সি বিচটা খুবই ভালোভাবে উপভোগ করতে পারেন। পাটুয়া টেক সি বিচ ঘোরা শেষে আমরা চলে যাচ্ছি ইনানির দিকে। এরপর আমি চলে আসলাম ইনানির একটু আগে পালঙ্কিতে, যা কিন্তু বর্তমানে খুবই একটা ট্রেন্ডিং এ আছে। তো আমি ভাবছিলাম এখানে হয়তো কিছু খাবার খাবো, কিন্তু এখানে যে পরিমাণ ভিড় তার জন্য এখানে আর খাওয়া হয় নাই। দেন আমরা চলে গেলাম জেডিঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজগুলো ছেড়ে যায়। আর এই জেডিঘাটের সৌন্দর্য কিন্তু বলে প্রকাশ করার মতো না। জেডিঘাট দেখে যাওয়ার পথে আমার চোখে পড়লো কক্সবাজারে থাকা সবচেয়ে লাক্সারিয়াস 5 স্টার রিসোর্ট গুলো, যেগুলো কিন্তু খুবই চমৎকার। তো আপনারা কেউ এগুলোর মধ্যে থেকেছেন কিনা, আর থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম কক্সবাজারের খুবই পরিচিত একটা সি বিচ, ইনানি সি বিচ। তো আপনারা চাইলে এই ইনানি সি বিচটা ঘুরে দেখতে পারেন। আমার হাতে সময় স্বল্পতার কারণে আমি এই জায়গাটা ঘুরে দেখিনি। এতগুলো স্পট দেখতে দেখতে বিকেলের শেষ প্রান্তে আমরা চলে আসলাম ফান ফেস্টে, যা কিন্তু প্যারাসেলিং পয়েন্ট নামে খুবই পরিচিত। এই কাঠের সুন্দর সাঁকুটা পেরিয়ে আমাদেরকে ঝাউবনের মাঝখান দিয়ে সমুদ্র সৈকতে যেতে হবে। এই প্যারাসেলিং পয়েন্টে কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর ঝাউবাগান, যার মাঝখান দিয়ে হেঁটে কিন্তু আপনাদেরকে প্যারাসেলিং পয়েন্টে যেতে হবে। এই ঝাউবনের ভিতরে পর্যটকদের প্রবেশ করা নিষেধ। ঝাউবনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম ফানফেস্টের সমুদ্র সৈকতে। যেহেতু বিকেলের শেষ প্রান্তে আর সন্ধ্যার মুখোমুখি অবস্থায়, তাই সূর্য কিন্তু ডুবে গিয়েছে প্রায়, আর আকাশটা হয়ে গিয়েছে সবুজের মাঝে লালচে আভা, যা কিন্তু খুবই চমৎকার। প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি এখানে তেমন একটা সময় কাটাতে পারিনি। তো এরপর আমি এখান থেকে বেরিয়ে গেলাম।
ফেরার পথে আমার চোখে পড়লো হিমচূড়, যা কিন্তু পাহাড়ের উপর থেকে সমুদ্রকে খুব ভালো মতো উপভোগ করা যায়। তো আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই হিমচূড়ে যাবেন এবং হিমচূড়টা ঘুরে দেখবেন। আমার হাতে সময় ছিল না, আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমি এই স্পটে নামিনি, আমি ফিরে চলে আসলাম। এরপর আমি ওখান থেকে সরাসরি চলে আসলাম কক্সবাজার ডলফিন চত্বরে। তো সবকিছু মিলিয়ে বলবে একদিনের এই ট্রিপটা আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে, কারণ খুবই চমৎকার একটা দিন কাটিয়েছি। তবে আর বেশ কিছু সময় হাতে থাকলে আর বেশ কিছু স্পট ঘুরে দেখতে পারতাম। আপনারা কক্সবাজার গেলে এইসব স্পট ঘুরে দেখবেন। আর ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন।